নমস্কার। আজকের এই ভিডিওটি মঙ্গোলিয়া নামের একটি সম্পূর্ণ স্থলবেষ্টিত দেশ নিয়ে। আমাদের মধ্যে অনেকেই আছেন যারা স্থলবেষ্টিত দেশ বা ল্যান্ডলক কান্ট্রি কি সেটা জানেন না। তাই চলুন ভিডিওটি শুরু করার আগে আমরা স্থলবেষ্টিত দেশ কি সেটা একটু জেনে নিই। ধরে নিন একটা দেশ যেটি উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিম চতুর্পার্শ্বেই অন্যান্য প্রতিবেশী দেশ দ্বারা আবদ্ধ, আর দেশটির সীমানাতে সমুদ্র উপকূলের চিহ্ন পর্যন্ত নেই। তাই দেশটির নাগরিকদের সমুদ্রে পৌঁছাতে হলে প্রতিবেশী দেশগুলির ভেতর দিয়ে যেতে হবে। এই ধরনের একটি দেশকে সম্পূর্ণ স্থলবেষ্টিত দেশ বা ল্যান্ডলক কান্ট্রি বলা হয়। এবার আসি মূল ভিডিওতে। যেহেতু পৃথিবীর মানচিত্রে মঙ্গোলিয়া দেশটি হলো একটি সম্পূর্ণ স্থলবেষ্টিত দেশ, তাই দেশটার উত্তর দিকে আছে রাশিয়া আর বাকি তিন দিকে আছে চীনের সীমান্ত। জেনে অবাক হবেন এই মঙ্গোলিয়া দেশটির প্রায় 30% লোকজন নিজেদের বাড়ি ঘর ছেড়ে পুরো পরিবার সমেত যাযাবর হয়ে দেশের বিভিন্ন প্রান্তে ঘুরে বেড়ায়। ব্যাপারটা আমাদের কাছে একটু অস্বাভাবিক মনে হলেও সেখানে এটা খুবই সাধারণ একটা ব্যাপার। এই যাযাবর জীবনযাপনের রীতি সেখানে বহুকাল আগে থেকেই চলে আসছে। কিন্তু কেন তারা এই যাযাবরের জীবনযাপন করে তার পেছনে রয়েছে অনেক কারণ, যা আমরা একটু পরেই আলোচনা করব। তাই আপনাদের কাছে অনুরোধ, ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকুন। প্রায় 15.5 লক্ষ বর্গ কিলোমিটার এলাকায় ছড়িয়ে থাকা মঙ্গোলিয়া দেশটি বিশ্বের সর্বোচ্চ দেশগুলির মধ্যে একটি। দেশটির গড় উচ্চতা প্রায় 1500 মিটার। তাই দেশটিকে একটি বিশাল মালভূমি বললেও কিছু ভুল বলা হবে না। দেশটির উত্তরাঞ্চল লার্চ আর পাইন গাছের ঘন সবুজ বনে পরিপূর্ণ, কিন্তু দেশটির দক্ষিণ অংশে রয়েছে বিশাল গোবি মরুভূমি, যা দেশটির প্রায় 30%-এরও বেশি এলাকা দখল করে রেখেছে। মঙ্গোলিয়ার পশ্চিম দিকে আবার রয়েছে বিশাল উঁচু আলতাই নুরু পর্বতমালা। এছাড়া দেশটির পূর্ব আর মধ্যভাগের বিস্তীর্ণ এলাকা জুড়ে রয়েছে সবুজ তৃণভূমি। আমি আগেই বলেছি মঙ্গোলিয়া বিশ্বের সবচেয়ে উঁচু দেশগুলোর মধ্যে একটি, তাই সেখানে প্রচুর ক্ষেত থাকলেও সেগুলি বেশ ঢালু হয়, আর সেই ক্ষেতে চাষাবাদ করার জন্য পর্যাপ্ত পরিমাণ জলের ব্যবস্থা করাও বেশ কঠিন হয়ে দাঁড়ায়। তাই সেখানে চাষাবাদ প্রায় হয় না বললেই চলে। অন্যদিকে যেহেতু দেশটির 55%-এরও বেশি এলাকা দখল করে রেখেছে সবুজ তৃণভূমি, তাই দেশের বেশিরভাগ লোকজন উট, ভেড়া আর ঘোড়ার মতো বিভিন্ন পশুপালনের সাথেই যুক্ত রয়েছেন। তবে পশুপালন করার ক্ষেত্রেও রয়েছে আরো অনেক সমস্যা। সবচেয়ে বড় সমস্যা হলো পশুদের খাবারের ব্যবস্থা করা। যদিও সেখানে প্রচুর প্রাকৃতিকভাবে জন্মানো তৃণভূমি আছে, কিন্তু একটা এলাকায় পশুদের ঘাস খাওয়ানোর জন্য ছেড়ে রাখলে অল্প কিছুদিনের মধ্যেই সেখানে পর্যাপ্ত পরিমাণ ঘাসের অভাব দেখা দেয়। এই সমস্যার মোকাবিলা করার জন্য মঙ্গোলিয়ার লোকেরা বছরের বিভিন্ন সময়ে সেই সমস্ত পশুদের নিয়ে দেশটির যে অঞ্চলে পশুদের জন্য পর্যাপ্ত খাবার পাওয়া যায় সেই অঞ্চলে পৌঁছে যায়। কিন্তু অনেক সময়ই পশুদের খাবারের খোঁজে তাদের বহু দূরের কোনো এলাকাতে যেতে হয়। সেই ক্ষেত্রে প্রতিদিন পশুদের নিয়ে যাতায়াত করা সম্ভব হয় না। এই কারণে বহুকাল আগে থেকেই মঙ্গোলিয়ার পরিবারগুলোর একটা বিশাল অংশ বড় আকারের স্থায়ী বাড়ি বানিয়ে থাকতে পারে না, বরঞ্চ তারা পশুদের খাবারের খোঁজে পুরো পরিবার সমেত যাযাবর হয়ে দেশের বিভিন্ন প্রান্তে ঘুরে বেড়ায়, আর বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় নিজেদের অস্থায়ী আস্তানা তৈরি করে যাযাবরের জীবন কাটায়। মঙ্গোলিয়ার যাযাবরদের ঐতিহ্যবাহী বাড়িগুলোকে গের বা ইউট বলা হয়, তবে এগুলোকে ঠিক বাড়ি না বলে তাঁবু বলাটাই ঠিক হবে। ইউট তৈরি করার সময় বাঁচানোর জন্য তারা দিনের পর দিন ধরে নানা রকম কৌশল আবিষ্কার করে এসেছে। তাই আজকের সময়ে একটি ইউট তৈরি করতে তাদের সময় লাগে মাত্র কয়েক ঘন্টা। যখন মঙ্গোলিয়ার যাযাবররা নিজেদের বাসস্থান পরিবর্তন করে, তখন তারা গাড়ি, ঘোড়া, উট বা অন্যান্য পশুদের পিঠের ওপর ইউট তৈরি করার সমস্ত জিনিসপত্র বহন করে আনে। তারপর ইউট বানানোর জন্য একটা জায়গা বেছে নিয়ে সেখানে কোলাপসিবল গেটের মতো দেখতে কাঠের তৈরি ফ্রেম একটার পাশে একটা করে সাজিয়ে একটি গোলাকার কাঠামো তৈরি করে। এরপর সেই কাঠামোটিকে শক্ত করার জন্য দড়ি দিয়ে বেঁধে দেয়। কাঠামোর ভেতরে ঢোকার জন্য তারা একটি আগের থেকে তৈরি করে রাখা দরজাও যুক্ত করে দেয়। এরপর সেই গোলাকার কাঠামোর একদম মধ্যভাগে গোল চাকার মতো দেখতে একটি কাঠামো স্থাপন করে। সেটির সাথে বেশ কয়েকটি লম্বা লম্বা কাঠের দণ্ড আটকে দেয়, যেগুলি বাইরের দিকের বড় কাঠামোর সাথে শক্ত করে বেঁধে দেওয়া হয়। এরপর প্লাস্টিকের বা কাপড়ের আরো একটি আস্তরণ চড়িয়ে পুরো কাঠামোটিকে ঢেকে ফেলা হয়। তবে শীতকালে পুরো কাঠামোটিকে ঢাকার জন্য বিভিন্ন পশুর মোটা চামড়ার আস্তরণও চড়ানো হয়। যেহেতু তাদের খুব ঘন ঘন নিজেদের বাসস্থান পরিবর্তন করতে হয়, তাই তারা অল্প পরিমাণে ঘর বানাতে বাধ্য হন। বেশিরভাগ ক্ষেত্রেই পুরো পরিবার একটি ঘরের মধ্যে বা ইউটের মধ্যে বাস করে। সেই ঘরের ভেতরে থাকে ঘুমানোর বেড, রান্না করার জায়গা, টিভি দেখার ব্যবস্থা, পুজো করার জায়গা সহ
নিত্য প্রয়োজনীয় সমস্ত ব্যবস্থা। যেহেতু বেশি ঘর বা আসবাবপত্র থাকলে সেগুলো বারবার স্থানান্তর করাও খুব কষ্টকর হয়, তাই তারা ন্যূনতম ঘর, পোশাক আশাক আর আসবাবপত্র দিয়ে জীবনযাপন করা শিখে নিয়েছে। মঙ্গোলিয়ার যাযাবররা কষ্ট করে পশুদের জন্য খাবারের ব্যবস্থা করে ফেললেও তাদের নিজেদের খাবার জোগাড় করতে আরো অনেক বেশি কষ্ট করতে হয়। যেহেতু পশুদের খাবারের খোঁজে তাদের প্রত্যন্ত এলাকাতেও বসবাস করতে হয়, তাই সেখানে কোনো রকম বাজার হাট থাকে না। ফলে তারা বিভিন্ন পশু পাখির শিকার করে সেগুলোর মাংস খেতে বাধ্য হয়। মোটামুটি ভাবে মঙ্গোলিয়ার প্রতিটি যাযাবর পরিবার অন্ততপক্ষে একটি করে ঈগল পাখি পোষে। কারণ একটাই, সেই ঈগলের মাধ্যমে লাল শেয়াল, খরগোশ, বড় পার্বত্য ইঁদুর আর বন্য বিড়ালের মতো বিভিন্ন জীবজন্তু শিকার করা। একটি ঈগল পাখিকে প্রশিক্ষণ দিয়ে শিকার করা জীবজন্তুর মাংসের কিছুটা অংশ ঈগলটিকে দেওয়া হয় আর বাকিটা তারা নিজেরা খায়। তবে অনেক সময়ই তারা তাদের নিজস্ব গবাদি পশু যেমন ভেড়া, ছাগল, ঘোড়া হত্যা করে সেগুলির মাংসও খায়। মাংসের পাশাপাশি তারা গরু বা ভেড়ার দুধ খায় আর বেঁচে যাওয়া দুধ থেকে দই, পনির আর মাখনের মতো বিভিন্ন জিনিস বানায়। যেহেতু সেখানে গ্যাসের ব্যবস্থা থাকে না, তাই তারা রান্না করার জন্য পশুর শুকনো গোবর বা শুকনো ঘাস ব্যবহার করেন। যদিও মঙ্গোলিয়াতে ঘুরে দেখার মতো বহু পাহাড়, জাতীয় উদ্যান, গোবি মরুভূমি আর খক্সগল লেকের মতো প্রচুর জলাশয় আছে, কিন্তু সারা বিশ্ব থেকে সবচেয়ে বেশি পরিমাণ পর্যটক সেখানকার যাযাবরদের কঠিন জীবনযাত্রা অনুভব করার জন্যই যান। সেখানকার যাযাবরদের জীবন এতটাই কঠিন যে একটি ভিডিওতে সমস্ত কিছু তুলে ধরা সম্ভব না। তাই আজকের মতো এখানেই শেষ করব। আশা করি আমাদের এই ভিডিওতে তুলে ধরা সমস্ত তথ্যগুলিই আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না আরো নতুন নতুন ভিডিও দেখার জন্য।